হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী। লেকটিউ ফাইলস কর্নারে সবাইকে ওয়েলকাম। ডিসেম্বর পড়ে গিয়েছে, 2024-এর শেষ মাসে কিন্তু আসছে অসাধারণ কিছু বইয়ের রিভিউ, এবং যার প্রথম দিন আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেই বইটার আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাকি যে সপ্তাহগুলোয় যে বইগুলো রিভিউ নিয়ে আমি আসবো একদমই মিস করবেন না। আমার পেজে এবং চ্যানেলে কিন্তু চোখ রাখবেন আপডেটসের জন্য। সুতরাং বেশি দেরি না করে শুরু করব আজকের ভিডিও। আর আজকে যে বইটা রিভিউ নিয়ে এসেছি সেটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য, এবং 18 বছরের নিচে যারা রয়েছে তারা অবশ্যই বইটা পড়বে না। আর বইটি কিন্তু ডার্ক ফ্যান্টাসির ওপর বই। আর এই বইটা সম্পর্কে সব কিছু নিয়ে আমি আসছি, একদম বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তাই একদম স্কিপ করবেন না। শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে বইটা রিভিউ নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে হিমাদ্রিকেশর দাশগুপ্তের লেখা জীবন্ত উপবীত, এবং এই বইটি পত্র ভারতী থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। এই বইতে কিন্তু রয়েছে একটি উপন্যাস এবং 7টি ছোট গল্প। প্রথম উপন্যাসের নামই হচ্ছে জীবন্ত উপবীত, যার নামে এই বইটির নামকরণ। আর এই উপন্যাসের যে মূল বিষয়বস্তু সেটি এবার আপনাদের সাথে বলি। নবারুণ, যিনি একজন পেশায় ডাক্তার, তার পেশাগত জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে কিন্তু তিনি তার নাম যশ খ্যাতি হারান, এবং তার সাথে সাথে তিনি তার গর্ভবতী স্ত্রীকেও হারান। আর বেশ কিছু বছর পরে যখন তিনি ভাবেন যে আবার নতুন করে তার জীবন শুরু করা উচিত, তিনি ফিরে আসেন তার প্রফেসর ডক্টর ঘটকের কাছে, এবং সেখানে এসে তিনি জানতে পারেন যে ডাক্তার ঘটকের নাম যশ খ্যাতি এবং সাফল্য দিন দিন বাড়ছে। আর এই সাফল্য বাড়ার পেছনে রয়েছে এমন এক গুঁড়ো কারণ যেটি কিন্তু তিনি পরবর্তীকালে জানতে পারবেন। যতদিন তিনি ডক্টর ঘটকের নার্সিংহোমে ছিলেন, প্রথম দিকে তার সেরকম কোনো অসুবিধা না হলেও যত দিন বাড়তে থাকে তত কিন্তু অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হতে থাকে নবারুণ। প্রথম দিকে তার অসুবিধা হয়নি, কিন্তু পরবর্তীকালে তিনি একটি মহিলার খোঁজ পান যিনি সেই নার্সিংহোমে ছিলেন, বা তাকে প্রায় লুকিয়ে রাখাই হয়েছিল, একজন গর্ভবতী মহিলা। আর সেই মহিলার কিন্তু বারবার বিভিন্ন কারণে গর্ভপাত ঘটতে থাকে, এবং সেই সাথেই নবারুণ এক সাধু বাবার খোঁজ পান যিনি হচ্ছেন ডাক্তার ঘটকের সাফল্যের চাবিকাঠি। আর সেই সাধু বাবাই আসেন সেই নার্সিংহোমে, সাথে আসে এক কুচকুচে কালো বিড়াল। সেই কালো বিড়ালের নাম ছিল কুহকিনী। তো এই সাধু বাবাই পরবর্তীকালে এক মহাযজ্ঞের আয়োজন ঘটাবেন। সেই মহাযজ্ঞের প্রধান উপাদানই ছিল জীবন্ত উপবীত। এই জীবন্ত উপবীত কি সেটা জানতে হলে কিন্তু পড়তে হবে উপন্যাসটি। আর এই উপন্যাসটা পড়ার পরেই এক অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরেছিল আমাকে, যার জন্য আমি বেশ কিছুদিন বাকি কোনো বই পড়তে পারিনি, বা এই বইয়ের গল্পগুলোও পড়তে পারিনি। সুতরাং সেই অস্বস্তিটা কিন্তু আপনাদেরও হতে পারে সেই মহাযজ্ঞের মহা উপাচার সম্পর্কে জানতে পারার পরে। আর এই বইতে এমন কিছু উপাদানও পাবেন যা পড়ে যেরকম আপনার গা শিউরে উঠবে কিংবা এক ঠান্ডা হিমেল স্রোত বয়ে যাবে, ঠিক তার পাশাপাশি কিন্তু এক অস্বস্তিও কাজ করতে পারে। সুতরাং এই বইয়ের পেছনে বড় বড় করে লেখা রয়েছে রাতে না পড়াই ভালো, এবং এটা কিন্তু অবশ্যই খুবই সত্যি কথা। তো এইবারে আসবো এই বইয়ের বাকি ছোট গল্পগুলোর বিষয়ে। তো এই বইতে যে 7টি গল্প রয়েছে তার মধ্যে বেশ কিছু গল্প আমার বেশ ভালো লেগেছে, আর বাকি অন্যান্য গল্পগুলোও লেগেছে ঠিকঠাক, কিন্তু ঠিক 5-এ 5 দেওয়ার মতো নয়। তো যে গল্পগুলো আমার খুব ভালো লেগেছে সেই গল্পগুলো সম্পর্কেই আমি সংক্ষেপে বলবো। তো প্রথম গল্পের নাম হচ্ছে রোলাং। রোলাংয়ের যে পটভূমি সেটি হচ্ছে ভারতের যে সিল্ক রুট রয়েছে তার তিব্বতী সীমান্তের এক বৌদ্ধ মঠকে ঘিরে, যেখানে জুলিয়া এবং রবিন আসে ত্রাণ সামগ্রী নিয়ে। আর সেখানেই কিন্তু জুলিয়ার মৃত্যু ঘটে সেই তিব্বতী সন্ন্যাসীদের গুলিতে। রবিন সেই বৌদ্ধ মঠে যায় এবং তিব্বতী সন্ন্যাসীদের কাছে অনুরোধ করে যাতে একদিনের জন্য হলেও জুলিয়ার দেহে প্রাণ সঞ্চার হতে পারে। সেই বৌদ্ধ সন্ন্যাসীরা যে তান্ত্রিক উপায়ে জুলিয়ার দেহে প্রাণ দান করেন সেই উপাচারের নামই হচ্ছে রোলাং।
আর এর পরবর্তী যে গল্পটা আমার বেশ ভালো লাগে সেটি হচ্ছে প্রজাপতির পাখা। এইখানে দেখানো হয়েছে যে নৃসিংহ চৌধুরী, যিনি একজন বাটারফ্লাই ক্যাচার বা প্রজাপতি শিকারী, তিনি আসেন শিলংয়ে এবং তিনি মিস্টার সেফিল্ডের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। আর সেখানেই তার সঙ্গে পরিচয় ঘটে মিস্টার ক্যালিপ্টার, যিনি কিনা একটি মোনার্ক প্রজাপতির বদলে এক ধাতব প্রজাপতি নৃসিংহ চৌধুরীকে দিতে চান। আর সেই প্রজাপতির মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য। আর এই মিস্টার ক্যালিপ্টাই বা সারা রাত জেগে টেলিস্কোপে কি এমন খোঁজেন আকাশের মধ্যে, সেই নিয়ে রহস্যের ঘনায়মান। তো প্রজাপতির পাখাও আমার বেশ ভালো লাগে। এরপরে যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে মহাশোলের টোপ, এবং এই গল্পটি কিছুটা কম ভয়ের বলা যেতে পারে এতগুলো গল্প উপন্যাসের মধ্যে। তো মহাশোলের টোপে দেখানো হয়েছে বর্ধমানের একটি জেলায় একটি মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়, যেখানে মহাশোল মাছকে ধরতে হবে একটি পুকুর থেকে, এবং তার জন্য 10,000 টাকার টিকিট কেটে আসতে হবে। প্রথম 20 জন প্রতিযোগীকেই এই সুযোগ দেওয়া হবে। আর এই সুযোগকে হাতছাড়া করতে চাননি রমানাথ। তিনি কোনো রকমে 10,000 টাকা জমিয়ে সেই টিকিটটা কিনে ফেলেন, এবং তিনি সেই প্রতিযোগিতায় এসে বুঝতে পারেন সেই মহাশোল মাছকে ধরার জন্য এক বিশেষ টোপের দরকার। আর কি সেই টোপ, সেইটি জানতে হলে কিন্তু পড়তে হবে মহাশোলের টোপ। এই মহাশোলের টোপ গল্পটি আমার একটু কম ভয়ের লেগেছে এবং বেশ ভালো লেগেছে। এরপরে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে সর্বশেষ গল্প নিয়ে আমি এবার বলবো, যার নাম মেডুসার মুক্ত। তো এই মেডুসার মুক্তের যে মূল গল্প, তাতে জানতে পারা যায় যে ইউনেস্কো ঘোষিত একটি সংরক্ষিত প্রজাতি আরাওয়াকরা, তারা কিন্তু একটি নির্জন দ্বীপের এক প্রান্তে থাকেন, এবং তাদের যে উপাস্য দেবী মেডুসা, তার পুজোর জন্য লাগে এক সর্ববৃহৎ মুক্ত। সেই মুক্ত কিন্তু সেই উপাচারের পরেই তারা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। এই ঘটনা জানার পরে এক মুক্ত ব্যবসায়ীর কর্মচারী মৃগাঙ্ক আসেন সেই আরাওয়াকরার প্রজাতির কাছে, এবং সেখানে এসে সে জানতে পারে যে সেই মুক্ত কিন্তু পাওয়া যায় মানুষের পেট থেকে। তো মৃগাঙ্ক সেই মুক্তর সন্ধানে বেরিয়ে পড়ে, এবং পরবর্তীকালে তার জীবন সংশয় দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত কি সে মুক্ত পেয়েছিল বা সে কি ফিরে আসতে পেরেছিল, সেটি জানতে হলে কিন্তু পড়তে হবে মেডুসার মুক্ত। তো সব মিলিয়ে 7টা গল্পের মধ্যে এই 3-4টে গল্প আমার ভীষণ ভালো লাগে, বাদবাকি গল্পগুলো আপনার ভালো লাগবে। তো সব মিলিয়ে এই বইটিকে কিন্তু আমি 5-এ 3.5 রেটিং দেব, কারণ একমাত্র উপন্যাসটি ছাড়া আর কিছু গল্প ছাড়া আমার বাদবাকি গল্পগুলো খুব একটা মন জয় করতে পারেনি। কিন্তু যদি উপন্যাসের কথা বলা যায় তাহলে যথেষ্ট পরিমাণে উপন্যাসটি আপনাকে ভাবাবে এবং আপনার মধ্যে অস্বস্তির সৃষ্টি করবে। তো সব মিলিয়ে এই বইটির রিভিউ ছিল আজকে, একদম সংক্ষেপেই সব কিছু জানালাম। জানি না আপনাদের কীরকম লেগেছে। যদি এই বইটা আপনারা পড়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের রিভিউ কেমন লাগলো সেটিও অবশ্যই জানাবেন। শীতকাল এসে গেছে, তো নতুন নতুন বই পড়ুন, অনেক অনেক আনন্দ করুন, আর বছরের শেষটা আপনাদের খুব ভালো কাটুক। তো প্রথম সপ্তাহের প্রথম বই ছিল হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জীবন্ত উপবীত। পরবর্তী সপ্তাহের বইয়ের রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এছাড়াও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন বইয়ের রিভিউ নিয়ে। আজকের মতো টাটা।